কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে দুজনেই ঠিক করেছিলাম খারাপ ছেলেরা অনেক ধরনের হয়। হ্যাঁ, ভালো ছেলে এক ধরনেরই হয়, খারাপ ছেলে অনেক ধরনের হয়। আমরা চুজ করে নিতে পারবো এই ধরনের খারাপ ছেলে, তাহলে আমরা প্রথম ইন্টারভিউতেই এমনভাবে আমি বলছি প্রোডাকশন হাউস খুলেছি অবভিয়াসলি টু মেক মানি। হ্যাঁ, তো এইটা যেন করে কেউ বলে না। আমি তাহলে কি বলে যে বাংলা ইন্ডাস্ট্রিকে আমি কিছু দিচ্ছি, আমি তো পারবো না ওরমভাবে বলতে। দেখো, সিনেমা আমরা বলি সিনেমার লাইনে নেমেছে, কেন বলি? তো মন্টুর মতো বেশ্যাপাড়ার কাজ করার মতো, বুঝতে পারছো? সিনেমার লাইন খুব বাজে লাইন, তার জন্য লোকে নামে সেটাতে, হ্যাঁ, ওঠে না সেখানে। হ্যাঁ, পেডেস্টালে ওঠে, দেখেছো? সিনেমা করতে করতে কি মহামানব। হ্যাঁ, এইবার আমরা তাকে পেডেস্টালে চাপিয়ে দিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমি তাই করেছি শুধু। আমি এরকম প্রোডাকশন হাউসে যেখানে কাজ করিনি ফর দ্য লংগেস্ট টাইম, আমি সেখানে এমনি যাইনি কোনো দেখা করতে বা ওরম করতে, মানে সেটা আমার হয় না। আমি কাজ না থাকলে বাড়িতেই পড়ে থাকি। বয়কট যে পলিসিটা এখানে চলে, যে একে তাহলে কাজ দেবো না, ওকে তাহলে ওকে ওখানে ডাকবো না, এটা করতে গিয়ে আমাদের যেটা হয়েছে, মেন ট্যালেন্টটা সব পালিয়ে গেছে। হ্যাঁ, সমস্ত বম্বের ইন্ডাস্ট্রি ভর্তি বাঙালি। আমি তোমার সামনে এখন ইন্টারভিউটা দিচ্ছি পায়ের উপর পা তুলে, ভেরি সিরিয়াস, বাট আই এম নট লাইক দিস। হ্যাঁ, ক্যামেরাটা শেষ হলেই শুরু করে দেবো, আমি আমার এলিমেন্টে চলে আসবো। হ্যাঁ, এইটা মানুষ দেখতে চায় যে অভিনেতারা এরকম করে গালে হাত দিয়ে কথা বলে বা মাঝে মাঝে এরকম করে। হ্যাঁ, তো এইগুলো করেছি আমি মানুষকে দেখানো। ইটস এ শো ফর মি, ইউ ওয়ান্টেড আ শো, আই এম গিভিং ইউ আ শো। কিন্তু বছর 15 আগে সবাই বলতো যে হচ্ছে খুব খারাপ লোক, ওদিকে যাস না। হ্যাঁ, এই ব্যাপারটা আমি দারুণ এনজয় করতাম, কারণ 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 এখানে তো সবাই ভালো ছেলে হতে চায়। এত সোজা খারাপ ছেলে হয়ে টাক করে সবাই চিনে গেল। হ্যাঁ, ওই দেখ গান যাচ্ছে। যে দুজনের পাশে বসে আছি তারা দুজনেই নিজেদের পথ এলোমেলো করে আবার পথ তৈরি করায় বিশ্বাসী। আর এই পথ তৈরি করার বিশ্বাসী দুই মানুষ আজকে আমাদের সঙ্গে আছে, কারণ মন্টু পাইলট 3। প্রথমেই যে প্রশ্নটা করব, যেটা দিয়ে শুরু করলাম, পথ এলোমেলো করে পথ খোঁজায় বিশ্বাসী। পথটা এলোমেলো হওয়া কতটা দরকার বলো তো জীবনকে খুঁজে পাওয়ার জন্য, নিজেদেরকে খুঁজে পাওয়ার জন্য? এটা কিন্তু কনসিয়াস এফার্ট না এলোমেলো করাটা, জীবনটাই এলোমেলো, ঘাটা পুরো। তো সেই ঘাটা পথে ডাইভ মেরে নিজের রাস্তাটা মসৃণ করার একটা প্রক্রিয়া আর কি। তো সেক্ষেত্রে এলোমেলোর মানে ওই ক্রেডিটটা আমরা নিতে পারি না, ওটা মানে লাইফই যথেষ্ট আর কি। হ্যাঁ, ভগবানের উপর আবার ছেড়ে দিও না। হ্যাঁ, মানুষজনই যথেষ্ট ওটাকে এলোমেলো করে দেওয়ার জন্য। বাট আমরা যেটা চাই সেইটা আমরা এর মাঝখানে ডাইভ মেরে ঢুকে করে নিই। সেই জন্যই আমাদেরকে বলা হচ্ছে যে এলোমেলো করে তারপর ঠিক করে নেওয়ার। না হলে লোকেরা কী করে বলতো, ওই এলোমেলো রাস্তাটা ওই এলোমেলোভাবেই এগোতে থাকে। আমরা চাই না সেটা, সেই জন্যই ব্যতিক্রম। এলোমেলো নয়, এটা অ্যাকচুয়ালি মাল্টিপল চয়েস। এটাই মানে এলোমেলো মানে হচ্ছে কিছু রাস্তা যেন পাওয়া যাচ্ছে না, রাস্তাটা খুব আঁকা বাঁকা, কিংবা রাস্তাটা ঠিক করে তৈরি হয়নি, যেমন আমাদের রাস্তা ঠিক করে তৈরি হয় না। কিন্তু সেটা নয়, রাস্তা অনেকগুলো, আমাদের চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে হয়তো, দেখে ঠাউর করতে পারছি না কোন দিকে যাব। কিন্তু আমরা হয়তো সেই রকম যেই গন্তব্যের দিকে কিংবা যে রাস্তা ধরে সবাই ট্রাভেল করে সেটা হয়তো আমরা করিনি, সেটা সেরকম এলোমেলো লাগছে। এলোমেলো নয়, অ্যাকচুয়ালি খুব সুন্দর মসৃণ রাস্তা, ইনফ্যাক্ট ভালো ভালো হাইওয়ে, এখান থেকে বার্লিন চলে যাওয়া যায় সোজা। এই যে নিজেদেরকে আবিষ্কার করা আমরা অনেক সময় করি যখন আমরা একা থাকি, অথবা একটা খারাপ সিচুয়েশনের পর যখন আমরা দেখতে পারি যে দিগন্ত আর কি কি আছে। তোমরা দুজনে কিভাবে জীবনটা দেখলে, যে পথ ঘাঁটা এবং পথ খুঁজে পাওয়া? এখনো দেখতে পাইনি আমি, এমনি পাওয়ার আছে হালকা। তো সেক্ষেত্রে আমি খুব একটা দেখতে পাই না। আই ট্রাই লিভিং ইন দ্য প্রেজেন্ট, বাট অবভিয়াসলি মানে যেটা মানে কি বলে বিষয়, মানে যেটা তুমি পাচ্ছ, তোমার পাতে যেটা দেওয়া হচ্ছে সেটা তখন খাচ্ছি, বা সেইটার উপর ওয়ার্ক করছি, নট থিঙ্কিং মাচ তোর পরে কী হবে বা এর আগে কী হতে পারে। তো সেইভাবেই আর কি আমার লাইফ হ্যাজ বিন লাইক দ্যাট। প্রচণ্ড ইম্প্রোভাইজড একটা লাইফ আমার এখনও পর্যন্ত। একটা জিনিস যেটা দেখেছি, কোনো কিছুই ফেলা যায়নি। ছোটোবেলায় ক্রিকেট শিখেছিলাম, তা ভাবলাম যে ক্রিকেটারটা হয়ে ওঠা গেল না। তারপরে দেখছি সেলিব্রিটি ক্রিকেট লিগের আমি নাকি ভাইস ক্যাপ্টেন, খেলছি, উইকেট কিপিং করছি, ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে খেলছি, ওই ফিলিংটা। তো সেটাই আর কি, যেটা তুমি করেছো লাইফে সেটা কখনোই
ফেলা যায় না, আমি যা বুঝলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রেই ওরমভাবেই এগোচ্ছে লাইফটা, মানে আমি খুব একটা দূরে কিছু দেখি না, মানে যেরম চলছে সেরমই চলতে দিই আর কি। হ্যাঁ, আপনি এবং দাটা আমার সঙ্গে না বললেই ভালো হয় আর কি। আমি ডিজার্ভও করি না এই ধরনের রেসপেক্ট। হ্যাঁ, আমি ছোটবেলায় টেনিস খেলতাম। কবে আমাদের টেনিসটা হবে একটু প্লিজ সবাইকে একটু বলে দিন। হ্যাঁ, রাবার বল দিয়ে খেলবো, মানে কিছু তো একটা করি আমি, আমারটা হচ্ছে না কেন? হ্যাঁ, হয়তো মানে আমি ছোটবেলায় ঠিক করেছিলাম যে খারাপ ছেলে হব, এইটাই আজকের কথা বলতে বলতে মনে পড়ে। মন্টু তো খারাপ ছেলে, তো আমরা দেখা গেল যে দুজনেই ঠিক করেছিলাম খারাপ ছেলেরা অনেক ধরনের হয়। হ্যাঁ, ভালো ছেলে এক ধরনেরই হয়, খারাপ ছেলে অনেক ধরনের হয়, আমরা চুজ করে নিতে পারবো এই ধরনের খারাপ ছেলে তাহলে আমরা হবো। তো হ্যাঁ, এইটা করতে গিয়ে তো অনেক রকম ঝামেলা ক্রাইসিস হয়েছে জীবনে, বারবার ওটা নামা হয়েছে। কিন্তু মানে আমাদের দিক থেকে, আমার দিক থেকে সারাক্ষণ ঠিক ছিল যে আমি কাজটা করে যাব। হ্যাঁ, কেউ বুঝলো না বুঝলো, মানলো না মানলো, সেটা অতটা ইম্প্যাক্ট আমাকে যেন না করে। যদি ইম্প্যাক্ট করে তাহলে পরেরটা আমি রিস্ক নিতে পারবো না। রিস্ক আমাকে নিতেই হবে, কারণ ওটাই আমার একমাত্র কাজ। খারাপ ছেলে, ভালো মেয়ে, এই পুরো সংজ্ঞাটা খুব আপেক্ষিক। আর তারই মধ্যে আরেকখানা ছোট্ট গল্প আছে এখানে, সেটা হলো ভালো ছেলে বা ভালো মেয়ে তারাই থাকে যারা নিজেদের খারাপগুলোকে সুন্দরভাবে ঢাকতে পারে। তোমরা এটাকে কতটা রিয়েলাইজ করো? এটা একদমই তাই, একদমই ঠিক কথা। এবং পুরো পৃথিবীটাই তো এখন পুরো ওরমভাবেই চলছে আর কি। এই ভালো সাজার একটা ম্যারাথন রেসে আছে যে কে কত ভালো। তো এবার যদি তুমি একটুখানি সত্যি কথাটা বলে ফেলো, তাহলেই হয়ে যায় এই এ আছে, এর গন্ডগোল আছে, চাপ আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রেই আর কি এই আজকেও যে এত ইন্টারভিউস নিচ্ছি, আমার প্রথম ইন্টারভিউতেই এমনভাবে আমি বলছি প্রোডাকশন হাউস খুলেছি অবভিয়াসলি টু মেক মানি। হ্যাঁ, তো বলছি এইটা যেন করে কেউ বলে না। আমি তাহলে কী বলে যে বাংলা ইন্ডাস্ট্রিকে আমি কিছু দিচ্ছি, আমি তো পারবো না ওরমভাবে বলতে। মানে উন্নত হবে বাংলা ইন্ডাস্ট্রি তখনই যখন ওয়েন আই উইল মেক মানি, মানে হচ্ছে কাজটা ভালো হচ্ছে, তার মানে বাংলা ইন্ডাস্ট্রি উন্নত হচ্ছে। তো ইট ওয়ার্কস লাইক দ্যাট অলসো। হ্যাঁ, তো সেইটা অনেকে অন্যভাবে বলে আর কি, সেই বলাতে তো সবাই এখন বলছেই আর কি, করছে কম। আমি করতে এসেছি, হ্যাঁ, তো দেখি করি আর কি করবো। শুধু মানি, এবং দ্য পয়েন্ট ইজ দ্যাট ইউর রিটার্ন হ্যাজ টু বি, দ্য মেরিট ইজ ইন দ্য রিটার্ন। হ্যাঁ, এইভাবে বলা যায় যে কি পেলাম সেই জিনিসটা হয়তো টাকা হতে পারে, সেটা হয়তো অর্থ না হয়ে অন্য ধরনের কিছু ভ্যালু পাওয়া গেল। হ্যাঁ, সব কিছু ভ্যালু পেতে হবে, এইটা হচ্ছে মেন আইডিয়া, রাইট? তার জন্যই কাজ করা, তার জন্যই সব কিছু করা। কিন্তু আমার কিন্তু কোথাও একটা মনে হয়, কারণ আমি হয়তো ওই সময়কার মানুষ, ওই সময় না ভালো ছেলেরা ভালো মেয়েরা ভালো হতো, সত্যি ভালো হতো। মানে তাদের খুঁতফুত আমরা সারা দিন স্কুলে ভাবতাম যে কি খুঁত আছে, বার করি, কিছু পাচ্ছি না। হ্যাঁ, এবার প্রবলেমটা সেটা নয়, প্রবলেমটা হলো যে তারা কি করছে অ্যাকচুয়ালি। ভালো মানে কি? ভালো মানে হচ্ছে তারা মেনে চলছে, তারা নিয়ম মেনে চলছে, সেই ভালো যে নিয়ম মেনে চলে, যে সময় মতো পড়তে বসে, যে সময় মতো দুধটা খেয়ে নেয়, তারাই তো ভালো ছেলে মেয়ে, তাই না? তার মানে কি করছে তারা? আগের প্রজন্মের যা যা পরিকল্পনা সেগুলোকে প্রপাগেট করছে, ফলোয়িং দ্য রুল বুক ব্লাইন্ডলি অলমোস্ট। হ্যাঁ, তো এটা করে কি ভারতবর্ষে কিছু ভালো হয়েছে? যথেষ্ট ভালো হয়েছে। আমরা প্রচুর ভালো ভালো সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার করেছি। ভালো ছেলে মেয়ে না হলে সেটা করা যায় না। হ্যাঁ, তাদেরকে ওরকম ফোকাসড হতে হবে, তার ওরকম ভেজিটেরিয়ান খাবার খেয়ে সকালবেলা চুলে তেল ফেল দিয়ে ভাবতে হবে। আমাদের গল্পটা ওরকম নয়। আমরা যত বেশি দেরিতে উঠবো, হ্যাঁ, খারাপ জিনিস করবো তত আমাদের মাথাটা খোলে। এই হচ্ছে ডিফারেন্স ভালো খারাপ করতে গেলে খারাপ হতে হয়েছে আমাদের। এক্স্যাক্টলি। এখন এই যেহেতু সৌরভ, তুমি পৃথিবীর কথা বললে, সবাই ভালো সাজার একটা প্রতিযোগিতায় নেমেছে। গোটা পৃথিবীতে যদি আজকে এক্ষুনি ইনস্টাগ্রাম খুলিও, তাহলে দেখা যাবে গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। সেখানে দাঁড়িয়ে আমরা সবাই দেখছি হাউ টু বি পজিটিভ, ডিটক্সিফাই, এই নানা কথাগুলো শোনা যাচ্ছে। সত্যি কি আমরা মন থেকে ডিটক্সিফাইড করতে পারছি নেগেটিভিটি বলতে যেগুলো আমরা বোঝাই সেগুলোকে? দেখো, সত্যি কথা বলতে আমরা বসে ইনস্টাগ্রামে বা এতে অনেক কিছুই বলতে পারি, 3টে বাড়ি পরে যখন সেলটা এসে পড়বে
তখন অনেক কিছু ফেটে যায় আর কি, বিষয়টা হচ্ছে তাই। হ্যাঁ, এবার এইটা তুমি আমার ভালো লাগলো তুমি প্রশ্নটা এটা করলে, যে এতক্ষণ ইন্টারভিউতে কেউ এই নিয়ে কোনো, তাই না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তোমার যে পৃথিবীটা যে জায়গায় গিয়ে পৌঁছেছে আর কি, হ্যাঁ, যা যা জিনিসপত্র ঘটছে সেটা তো সত্যি টক্সিক, ভেরি ভেরি টক্সিক। হ্যাঁ, তো সেইখানে যতটা ভালো থাকা যায়, হ্যাঁ, তো আমি তো এখন গিয়ে তোমার ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে তো এমন কিছু করতে পারি না, বাট আমি যতটা এইটাকে তোমার গ্লোরিফাই করে এই কি করলো ওর খারাপ এই ওই না করে, টক্সিক না করে, ব্যাপারটাকে যতটা শান্ত রাখতে পারি ইজ হোয়াট আই থিঙ্ক ইজ উই শুড ডু বা আই শুড ডু, সেই জায়গায় দাঁড়িয়ে আর কি। বাট হ্যাঁ, অবভিয়াসলি পুরো চারিদিকটা টক্সিক হয়ে গেছে, সেটা কোনো দ্বিমত নেই ভাই। টক্সিক মানে হচ্ছে যে জিনিসটা ক্ষতিকারক, অর্থাৎ সেটার আলাদা করে কোনো আর মানে নেই। সংজ্ঞা নেই। হ্যাঁ, শুধু শুধু সেটা ক্ষতিই করে। এবং তার মানে কি টক্সিক জিনিস দরকার নেই? পৃথিবীতে টক্সিক জিনিস দরকার, নাহলে অ্যাসিড টক্সিক একটা জিনিস, সেটার অনেক মানে সে টক্সিক জিনিসগুলোর ইউটিলাইজেশন আছে, ইউটিলিটি আছে, তার মানে সব কিছুরই দরকার আছে। কিন্তু সমাজের যে পরিকাঠামো, তার মধ্যে আমাদের যে সেন্স অফ মরালিটি নিয়ে সমাজটাকে গড়া হয়েছিল, সেই সেন্স অফ মরালিটিগুলো তৈরি, এই রুলগুলো তৈরি করার পেছনে বেশ কিছু পলিটিক্স ছিল। যেমন পেট্রিয়ার্কি ছিল, একটা বড় পলিটিক্স হচ্ছে পেট্রিয়ার্কি, মেয়েদেরকে বাদ রাখা পুরো জিনিসটার থেকে। তো এবারে ওই রুলগুলো ফলো করতে করতে ওগুলো আস্তে আস্তে টক্সিসিটি বাড়তে থাকে, ওগুলো ভালো জিনিসটা কমতে কমতে থাকে, অ্যাসিডটা খেয়ে ফেলে মালটাকে, ঠিক আছে? একই অ্যালকালি আর অ্যাসিড আছে একসাথেই। হ্যাঁ, অ্যাসিডের জিনিসটা বেড়ে গেলেই চাপ তখন, রাইট? আমাদেরকে সারাক্ষণ দেখতে হবে, এটা সারাক্ষণ চলবে। তো বিশেষ সময়ে আমরা যখন বেঁচে আছি, আমাদের দেখতে হবে আমরা কি করে ব্যালেন্সটাকে মেনটেন করছি। আমি কখনোই ভাববো না যে আমার পরিবারের সবাই ভালো হবে, হবে না। কেউ একজন টক্সিক যদি হয়, কোনো মামা কাকা পিসি, তার পেছনে কারণ আছে। আমি ইমিডিয়েটলি টক্সিক বলতে পারবো না, আমি ভাববো যে কারণটা কি, তার পেছনে টক্সিসিটিটা কে জোগালো, ব্যাক স্টোরিটা কি করে হলো। আমার পরিবারের সম্পর্কে আমার একটা দারুণ, হ্যাঁ, ব্যাপারটা খুলে যাবে, দিগন্ত খুলে যাবে। আমি অনেক কিছু দেখতে পাবো, বুঝতে পারবো, যেটা হয়তো আমার মা বাবারা অগ্রাহ্য করছিলেন। টক্সিসিটিটাকে চিনতে পারাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যে কথাটা আজকে তুললে, উইচ ইজ ভেরি রেলেভেন্ট, এবং ভেরি হ্যাপি দ্যাট ইউ ব্রট ইট আপ। ওয়ার ইজ এ টক্সিক, ওয়ার ইজ দ্য মোস্ট টক্সিক জায়গা, যেখানে নির্বিশেষে মানুষ মারা হচ্ছে। এখন কেমন নির্বিশেষে আমরা শিশু মারছি। হ্যাঁ, গত 2 বছর ধরে শিশু মারার প্রতিযোগিতা হচ্ছে আমাদের। হ্যাঁ, তার মধ্যে আমরা কিভাবে বেঁচে আছি, তার মধ্যে কি আমরা খাচ্ছি দাচ্ছি না? কালকে দোল আসছে, দোল কি খেলবো? তাহলে বুঝতে পার, তোমার প্রশ্নটা তো ওদিকেই যাচ্ছে। তাহলে কি আমরা মন্টু পাইলটের প্রচার করব, নাকি এটা নিয়ে ভাববো? না, জীবন অবভিয়াসলি চলতে থাকবে, জীবন চলতে থাকবেই। এবং নর্মালসি মানুষ ক্রেভ করে, মানুষকে যদি নর্মাল না দাও, মানুষ পাগল হয়ে যাবে। তো হ্যাঁ, কেওয়াসের মধ্যে তো বাঁচা যায় না, একটা কিছু অর্ডার লাগবে। কিন্তু কেওয়াসটা ইম্পর্টেন্ট টু ব্রিং দ্য নেক্সট চেঞ্জ। মন্টু পাইলটের কথাই যদি বলা হয়, মন্টু পাইলট ওর যে তোমার ক্যারেক্টারটা, দুটোই কিন্তু দুটো আলাদা পরিবর্তনের কথা বলে, অন্যভাবে ডাইমেনশনটা আলাদা হতে পারে। সেখান থেকে আবার এই সোসাইটির কথাই আসি। অল অফ আস আর টকিং অ্যাবাউট চেঞ্জেস, বাট নোবডি ইজ চেঞ্জিং হিম অর হারসেলফ। তোমরা জীবনে চলার পথে কোন জায়গাটা চেঞ্জ করেছো? তোমার সঙ্গে দাদা এই প্রথম আমার ইন্টারভিউ। সৌরভদাকে যতখানি দেখেছি এ পর্যন্ত, সৌরভদা একটা সার্টেন টাইমের পর অনেকটা শান্ত হয়েছে। অনেক কথা বলার আগে সৌরভদা একটু পজ নেয়, ভেবে সেটার উত্তর দেয়। সেটা হয়তো তোমাকে সময় শিখিয়েছে। যদি তোমরা বলো কোন চেঞ্জেসগুলো তোমরা নিজেরা রিয়েলাইজ করেছো, দিস চেঞ্জ শুড বি মি। সবার থেকে আগে যে চেঞ্জ বলবো না, ঠিক যে জিনিসটা আমি বুঝেছি যে এই পৃথিবী না একটা অদ্ভুত মিশনে চলে। সে তোমাকে তোমার থাকতে দেবে না, এরকম একটা অদ্ভুত মিশন থাকে। ইউ কান্ট বি ইয়োর সেলফ। হ্যাঁ, যেটা আমার প্রচণ্ড ভালো লাগে, টু বি মাই সেলফ। যখন যে কথাটা বলতে ইচ্ছে করছে সেই কথাটা বলবো, আমার যেরকমভাবে আনন্দ করতে ইচ্ছে করছে সেইভাবে আমি আনন্দ করব। আমি যাকে গালাগালি দিতে ইচ্ছে আমি তাকে গালাগালি দেবো। হ্যাঁ, তো এটা এখনও আছে, কখনো মরে না এই বিষয়টা। বাট হয়তো হ্যাঁ, এর বহিঃপ্রকাশ কমে যায়,
এটাই তো হয়। হ্যাঁ, পুরোপুরি কখনো আমি আই কান্ট বি আ ডিফারেন্ট পার্সন একটা লাইফ টাইমে, আই অ্যাম দ্য সেম পার্সন। বাট হ্যাঁ, ওইটাই হতে পারে যে কোথাও গিয়ে একটুখানি ওই ভেবে উত্তর দিচ্ছে বলছে বা এই করছে ওই করছে। এই তো কিছুদিন আগেই আমি একটা ফোন লঞ্চে গেছি, সবাই না ওই কেড়ে ওই ওই যেটা আছে না যে কী কী চিনিস আমাকে চিনিস কেড়ে তুই, ওই একটা ডায়লগ আছে, ওই ডায়লগটা সবাই শুনতে চায়। তো সেটা আমি বলি না কেন, মা মাসিরাও থাকে। হ্যাঁ হ্যাঁ, তো আমার তো বলে দিতে ইচ্ছা করে। আমি আগের দিন বলে দিয়েছি, ওরা মাথায় হাত দিয়েছে, ওরা এক্সপেক্ট করেনি, ও ভেবেছিল আমি একটুখানি ভনিতা করবো, এইটা কেন শুনতে চাইছো, এটা কেন। এবার আমি বলে দিয়েছি মাথায় হাত দিয়ে, তুমি বিপ দিয়ে দেবে ওখানে, তোমার যদি অসুবিধা হয়, কিন্তু সংলাপটা তো এইটাই, এটাই, কি আমি কি করা যাবে? করব। হ্যাঁ, তো সেইটাই আর কি চেঞ্জ যেটা হয়েছে। চেঞ্জ হয়েছে এই যে মানুষের একটা অদ্ভুত এক্সপেকটেশন আছে, ইউ উইল বিহেভ লাইক দিস। হ্যাঁ, এই যে এই এক্সপেকটেশনটা আছে, সেইটা তোমায় মেনে চলতে হবে। এটা আমি কোনোদিনই মেনে চলিনি। সেই কারণেই যে ইমেজটা হয়তো ক্রিয়েটেড হয়েছে, সেটা ফর মি ফর হিম অ্যাজ ওয়েল। হ্যাঁ, আমার মনে হয় যেটা, তো সেই একটা একটা তোমার কনসিয়াস চেঞ্জ আমি এনেছি যে হ্যাঁ ঠিক আছে, চল সব জায়গায় আমি ওরকম থাকবো না, কিন্তু আই উইল বি মাই সেলফ। হ্যাঁ, আই ওয়ন্ট গো ইন টু আ শেল বিকজ পিপল ওয়ান্ট মি টু বিহেভ ইন আ সার্টেন ওয়ে। হ্যাঁ, তো সেইটা হয়তো ম্যাচিওর্ড হয়েছি বলে, হয়তো বিকজ আমার সঙ্গে আরও একজনের নাম জড়াবে, তার নাম জড়াবে, তার নাম জড়াবে, সেই জন্য হতে পারে কোথাও গিয়ে। বাট আই উইল টেল ইউ সত্যি কথাটা, যে আই হ্যাভেন চেঞ্জড আ বিট। হ্যাঁ, ইটস জাস্ট দ্যাট আই এম অ্যাক্টিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। বাহ, এটা মানে স্বীকার করার দম খুব কম। মানে বি ইয়োরসেলফ বলে আসলে আমরা বি ইয়োরসেলফ চাই না, আমরা চাই হলো বি দ্য ওয়ান হুম আই ওয়ান্ট ইউ টু বি। পাবলিক পারসেপশন, এবং পারসেপশন ইজ রিয়ালিটি। সুতরাং আমরা যখন বিশ্বাস করি যে আমি এরকম, সৌরভ ভাবছে যে আমি এটা করতে পছন্দ করি, কিন্তু যখন সেটা বেরোচ্ছে, সেই ব্যাপারটা ব্যক্ত হচ্ছে, বাকিরা কিভাবে রিসিভ করছে আমরা তো জানি না, আমরা সেটা ডিসাইড করতে পারবো না, কোনো কন্ট্রোল আমাদের নেই। তাদের মোটিভেশন, তাদের মরালিটি থেকে তারা তখন ভাবছে, রাইট? কারোর এটা ভালো লাগছে, কারোর ওটা ভালো লাগছে। আমাদের আই থিঙ্ক ওভারঅল যেটা ভাবা উচিত যে আমরা যেভাবে বাংলায় পাবলিক পার্সোনালিটিদের ব্যবহার করতে দেখি, কিংবা আপামর ভারতবর্ষেই সেভাবে দেখি, বাংলায় যেটা দেখি সেইটাতে আমাদের একটা বিরাট, সবারই লাগে কিন্তু কেউ কিছু বলে না, একটা মানে মেকি ব্যাপার আছে, রাইট? এটা যে জালি সবাই জানে। হ্যাঁ, কিন্তু ধরো এটাই যদি সাউথ ইন্ডিয়ায় যাও, ওখানে দেখবে একটা ধরনের প্রচণ্ড রেসপেক্টফুল, প্রচণ্ড সবাই স্যার স্যার বলছে, প্রণাম করছে। এটা আমি অনেক বছর এটা নিয়ে করেছিলাম, এটা কি বাজে করে, হ্যাঁ ভনিতা করে। তারপরে বুঝলাম যেটা অ্যাকচুয়ালি ভনিতা নয়। দেখো, সিনেমা আমরা বলি সিনেমার লাইনে নেমেছে, কেন বলি? তো মন্টুর মতো, বেশ্যাপাড়ার কাজ করার মতো। স্বচ্ছ সিনেমার লাইন খুব বাজে লাইন, তার জন্য লোকে নামে সেটাতে, হ্যাঁ ওঠে না সেখানে। হ্যাঁ, পেডেস্টালে ওঠে, দেখেছো সিনেমা করতে করতে কি মহামানব, হ্যাঁ এইবার আমরা তাকে পেডেস্টালে চাপিয়ে দিলাম। হ্যাঁ, এইটা যদি আমরা খানিকটাকে কাউন্টার করতে পারি, বুঝতে পারছি, হাউ ইজ ইট ইফ উই জাস্ট স্টার্ট স্পিকিং অ্যান্ড অ্যাকসেপ্টিং দ্য ফ্যাক্ট দ্যাট দিজ আর পিপল লাইক দিস, এরকম সে সেরকম। এইবারে আমরা বয়কট যে পলিসিটা এখানে চলে, যে একে তাহলে কাজ দেবো না, ওকে তাহলে ওকে ওখানে ডাকবো না, এটা করতে গিয়ে আমাদের যেটা হয়েছে, মেন ট্যালেন্টটা সব পালিয়ে গেছে। হ্যাঁ, সমস্ত বম্বের ইন্ডাস্ট্রি ভর্তি বাঙালি, হ্যাঁ মিউজিশিয়ান, রাইটার সব গেছে ওখানে। কেন গেছে? এখানে কেন করছে না বাংলায়? কারণ ওখানে গিয়ে তো ওদের এটা ফেস করতে হয় না, ওখানে সারাক্ষণ মেকিপনাটা করতে হয় না, ওখানে তুমি হয়ে থেকেও অনেক কাজ তুমি পাবে। হ্যাঁ, কারণ কাজ হচ্ছে এবং কেউ মরালিটি দিয়ে মাপছে না কাকে কাজ দেবে। কাজের জায়গায় সৎ থাকলেই কি কাজ পাওয়া যায়? এটা তোমাদের এতদিনের অভিজ্ঞতা কি বলে, যে আমি আর কাজটা করে যাব, অন্য কোনো দিকে আমি তাকাবো না, আমি ফোকাস থাকবো, তাহলে ইজ ইট এনাফ হিয়ার? ইটস নট এনাফ হিয়ার, কিন্তু সত্যি কথা বলতে আমি তাই করেছি। শুধু আমি এরকম প্রোডাকশন হাউসে যেখানে কাজ করিনি ফর দ্য লংগেস্ট টাইম, আমি সেখানে এমনি যাইনি কোনোদিন দেখা করতে বা ওরম করতে, মানে সেটা আমার হয় না। আমি কাজ না থাকলে বাড়িতেই পড়ে থাকি, যদি কোনো কাজ নেই সেদিনকে। হ্যাঁ, তো সেইটা এবার ইফ ইউ আস্ক মি যে সেটা কি ক্ষতি হয়েছে, হয়তো হয়েছে,
হ্যাঁ, কারণ আমি তো কোনো বড় ডিরেক্টরের কাজ করিনি। তুমি একটা বড় ডিরেক্টরের নাম বলো, আমি বলছি হ্যাঁ কি না, দেখবে সব নাই থাকবে। স্টার্টিং অফ সৃজিত মুখার্জি টু কৌশিক গাঙ্গুলি টু এনিওয়ান, বড় বড় ডিরেক্টর, আমি কোনো বড় ডিরেক্টরের কাজ করিনি, তাও আমি তোমায় ইন্টারভিউ দিই, তখন কিছু তো করেছি। ঠিক কথা। তো এটাই হচ্ছে বিষয়। তো ওই যে যেটা আমরা বললাম যে না শুধু অভিনয় করলেই থাকলেই হবে না, আরও কিছু একটুখানি আরও এক্সট্রা একটা মাইল তোমায় হাঁটতে হবে, সেটা করিনি বলেই হয়তো হয়নি। বাট আমি বলছি না যে তাদের কাজ করতে গেলে এইটা করতে হবে। আমি বললাম যে আমি তাদের কাজ করিনি এখনও। আমি কোনো প্রোডাকশন হাউসে কোনো কাজ করছি না 2 বছর 2.5 বছর ধরো বা 1 বছর বলো, আমি তাদের কাছে এমনি যাচ্ছি না। হ্যাঁ, তো সেইটা আমি যাচ্ছি না, কারণ আমার ক্রাফটের উপর আমার কনফিডেন্স আছে, সেইটা থাকতে হবে। লোকেদের প্রথমে সেইটাতেই একটুখানি ঘেটে যায়। লোকের মাঝে আমাকে এইটাকে করতে হবে তাহলে আমার কাজটা আসবে। আরে তোকে আগে কাজটা ঠিক করতে হবে, তারপর তুই বাকিগুলো কর। ওইটাই কেউ থাকছে না আমার মনে হয়। তো সেক্ষেত্রে আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই ক্রাফট। আমার মনে হয় যে ঠিক আছে, হয়ে যাবে। তো তোমরা এখন মানুষ ফিল্টার করতে পারো, মানে সেটা যে কেউ, ধরো আমি ইন্টারভিউ নিচ্ছি বা কারোর সঙ্গে কথা বলছো কোনো একটা মিটিংয়েতে, এর মধ্যে না এতটাই জল আছে, এর মধ্যে এত ফাঁপা ব্যাপারটা বুঝতে পারো? সেটা বোঝা যায়, কিন্তু সেটা অত সময় তো আমি দিই না ভাবার জন্য। অত জাজমেন্টাল হয়ে লাইফে কিছু হয় না। আমার প্রোডাকশন হাউসের নাম ওয়াইসো সিরিয়াস ওই জন্যে, এত সিরিয়াস হয়ে লাইফে কিছু হয়নি লাইফে। হ্যাঁ, আমি তোমার সামনে এখন ইন্টারভিউটা দিচ্ছি পায়ের উপর পা তুলে, ভেরি সিরিয়াস, বাট আই এম নট লাইক দিস। হ্যাঁ, ক্যামেরাটা শেষ হলেই শুরু করে দেবো, আমি আমার এলিমেন্টে চলে আসবো। হ্যাঁ, এইটা মানুষ দেখতে চায় যে অভিনেতারা এরকম করে গালে হাত দিয়ে কথা বলে বা মাঝে মাঝে এরকম করে। হ্যাঁ, তো এইগুলো করেছি আমি মানুষকে দেখানো, ইটস এ শো ফর মি, ইউ ওয়ান্টেড এ শো, আই এম গিভিং ইউ আ শো, ব্যাস। আর কি আছে, তাই না দাদা? বলেই দিলাম মিথ্যে কথা বলছি। ঠিকই আছে, একদম কারেক্ট। কি হচ্ছে বলো তো, আজকে মনে হচ্ছে আনফিল্টার হচ্ছে প্রপার। তো আনফিল্টার তো আরম্ভ হয়ে গেছে এখন, বাঙালিরাও তো করতে হবে আস্তে আস্তে করে। সামদিস তো কবে থেকে করছে, ঠিক করে। পাগল করে দিয়েছে সব। শয়তান ছেলে কিন্তু, দারুণ দারুণ। আমি তো এই ফিল্ম বাজারে যাই, এটা নিয়েও কথা বলবো একটু। কিন্তু সেখানে দেখলাম সামদিস এসছে। এবার আমি না পেছন পেছন ঘুরছি, কিছুক্ষণ পরে ও বলছে, এই are you my new stalker? What's happening? Why are you talking me? হ্যাঁ, I'm scared now. ও অবভিয়াসলি জানে আমি কি করি, এবং এই ধরনের কোনো জিনিস করলে আমিও এই ধরনের জিনিস করি, মাঝে আমি প্র্যাঙ্ক করি। সামদিসকে প্র্যাঙ্ক করতে হেভি লাগছে, সামদিসের পেছনে যখন ঘুরছি। যাই হোক, ফিল্ম বাজারে কেন যাই? এই যে তুমি বললে যে তুমি যাও না প্রোডাকশন হাউসে, এটার কারণ হচ্ছে বাংলায়, আচ্ছা আমি নাম্বার বলছি না, ধরো 8টাই প্রোডাকশন হাউস আছে যারা কাজ করে খায়, তাই তোমাকে ওই 8 জনকে চিনতে হবে, তাই তোমাকে তাদের সঙ্গে ডিনারে যেতে হবে, এ করতে হবে। কিন্তু ধরো এমন একটা সময় জায়গা যদি থাকে, সময় যদি আসে যে পশ্চিমবঙ্গে 122টা প্রোডাকশন হাউস কাজ করছে, 8টা স্টুডিও প্রপারলি চলছে, ছবির কেনা বেচা হচ্ছে, থাউজেন্ডস অফ টেকনিশিয়ানস আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং। এটা অলিক কথা বলছি না, 1970 1975 এটাই ছিল। এখানে একটা পুরো পরিপূর্ণ ইন্ডাস্ট্রি চলছিল, যে কেউ ভাবতে পারতো আমি করব। তখন কি করতে হয়? তখন যেটা করতে হয় সেটা আমরা করি, মানে আমরা যেহেতু ওয়ার্ল্ড ফিল্মস করি, আমাদেরকে বাজারে যেতে হয়, বুঝতে পারছো? এখানে যেমন তুমি লেক মার্কেটে যাও, আমি তেমনি ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে যাই। তুমি ভাবছো যে ও বাবা ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে ছবি তোলাবে, ছবি তোলাবার জন্য আমরা যাই না, আমরা বাজারে যাই। বাজারে গিয়ে আমরা একদম দোকানে বসি, এই দেখুন 5টা সিনেমা নিয়ে করতে চাই, এই 5টা সিনেমায় পর্তুগালের থেকে আমি 5 টাকা নেব, ওখানে স্পেনের থেকে আমি 7 টাকা নেব, এই করে যদি আমি একটা বাংলা সিনেমা বানাতে পারি, কারণ বাংলায় কোনো চান্স নেই আমার এই জিনিসটা করার, এটাকে বলে নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিংটা খুব প্রফেশনাল একটা জিনিস, এবং ইউরোপিয়ান ফিল্ম এই জন্যই সারা পৃথিবীতে বিখ্যাত, কারণ ওরা 60-এর দশক থেকে এই নেটওয়ার্কিংটা একটা প্রচণ্ড নিখুঁত লেভেলে নিয়ে গেছে ওরা, যেটার ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল, কিংবা আমেরিকায় সানড্যান্স, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, ফিল্ম প্রডিউসার, যারা স্টুডিওর সিস্টেমের বাইরে অপারেট করে, যারা ভালো গল্প নিয়ে ভালো ছবি বানাতে চায়, তারা যায় সেখানে, তাদের মার্কেট প্লেস। সেখানে ব্র্যাড পিটের জায়গা নেই, সেখানে জাফর পানাহি বিক্রি হয়। হ্যাঁ, কিন্তু জাফর পানাহি বিক্রি করার জন্য কি কেনার জন্য
800টা বায়ার আছে, এখানে তো 8টা বায়ার, তাই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। এই প্রবলেমটা যেই আমরা ভালো একটা ইন্ডাস্ট্রি হয়ে যাব তখন আর হবে না, হওয়া উচিত নয়। হ্যাঁ, হেজিমনিক ইন্ডাস্ট্রি এটাকে বলে, যেখানে ইন্ডাস্ট্রি নেই, পয়সাটা নেই, সেই জন্য এত কম যে সবাই হোল্ড করছে। বেশ, আমরা একটু হোল্ড থেকে বোল্ড আলোচনায় যাই, অ্যাট হুইচ ইজ মন্টু পাইলট 3। সেখানে দেখতে পাচ্ছি মানে এই আগের ফ্লেভারটা যেরকম বর্তমান আছে, তারপর নিশ্চয়ই নতুন অনেক কিছু অ্যাডিশন হয়েছে। তো সৌরভদা, তোমার কাছেই আসি, ওই এতদিন আগে যে চরিত্রটা প্লে করেছিলে সেই চরিত্রটায় আবার ফেরত আসা কতখানি মানে কিভাবে ফেরত এলে, যদি সেই ওয়ার্কশপটা একটু বলো। না, টু বি ভেরি ট্রুথফুল, ওয়ার্কশপ নয়। একটা জিনিস যেটা করেছিলাম যে আমি আবার সিজন 1 সিজন 2 দেখেছিলাম। হ্যাঁ, কারণ একটা চরিত্র ফুটিয়ে তুলতে কয়েকটা নুয়েন্সেস হয়তো তুমি ক্রিয়েট করেছো, সেটা এতদিন এত কাজ করেছো, তার মাঝখানে একটা ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেইটা একবার দেখে নিয়েছি, আর আমার কিছু দেখতে হয়নি। কারণ কেউ জানে বা আমার সঙ্গে যারা কাজ করেছে তারা জানে আমি একটা সার্টেন মিউজিক একটা চরিত্রের জন্য রেডি করি সব সময়। তো সেটা চললেই না আমার ওই ক্যারেক্টারের মতোই আমার জিনিসগুলো হতে থাকে। তো তখন আমার যে চরিত্রে চোখ বড় করে রাখি, সেটার মনে করতে হয় না, সেটা আপনা আপনি হয়ে যায়। তো দ্যাট ইজ মাই প্রসেস, আমি সেটা নিয়ে বেশি এতে যেতে চাইছি না। কিন্তু সেইটা আমার হয়ে যায়। তো আমি অন্যভাবে অপারেট করি, কেউ অন্যভাবে অপারেট করে, আরেকজন অভিনেতা অন্যভাবে অপারেট করে। তো আমার বিষয়টা ওরম ধরনের। তো সেক্ষেত্রে আমার আর মন্টুর মধ্যে ঢোকার জন্য আমার আর এখন মানে ওটা মানে প্রত্যেকটা চরিত্র ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট স্টিল মন্টু পাইলটের মধ্যে ঢোকার জন্য আমার আলাদা করে অত কিছু করতে হয় না। কারণ মন্টু পাইলট এতটাই আমায় এত কিছু দিয়েছে, আর এত রকমভাবে বারবার দেখতে পাই আমি সোশ্যাল মিডিয়ায়, নানান মিমের পেছনে নানান জায়গায়। তো সেক্ষেত্রে আমার ওই প্রথম সিজন একবার দুবার দেখেছি, আর এইখানে ম্যাচুরিটি লেভেলটা মন্টুর কোথায় আছে সেটা ডিরেক্টরের সঙ্গে কথা বলে সেই জিনিসগুলো ছোটোখাটো মাইনিউটসগুলো ঠিকঠাক করে তারপরেই মন্টু পাইলট সিজন 3টায় অভিনয় করেছি। মন্টু তো খুব রকচটা, সেটা সৌরভ দাস কখনো হয়নি নাকি? মানে আজকের যে সৌরভ, ওই যে বললে যে পুরোটা অভিনয়, তারপরেও যে কোথাও একটা কোনো সময় বেরিয়ে এসেছে এই রকচটা ব্যাপার। না, সেটা তো হয় মানে সবার থেকে বেশি শান্ত মানুষের সবার থেকে বেশি রাগী হয়, যেটা আমরা জানি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি খুব একটা শান্ত নই, তো আমি খুব একটা রাগীও নই। হ্যাঁ, তো সেটা মন্টুর সঙ্গে পুরোপুরি আলাদা আমার। কিন্তু হ্যাঁ, রেগে তো সবাই যায়, মানে তুমি তো রেগে গেছো কি? আমি খুব কম রাগি, কিন্তু হ্যাঁ রেগে তো মনে হয় বেশি রাগি, কিন্তু আসলে ও কম রাগি। ভেগ ধরে, ওইটাই হচ্ছে অ্যাক্টিং আমাদের। তো সেক্ষেত্রে ওইটা আলাদাই আর। জাহাঙ্গীরের বিষয় কতটা জাহাঙ্গীর আর তোমার মধ্যে ডিফারেন্স? হ্যাঁ, আই থিঙ্ক তো দেবালয়তে এইগুলো মানে মানে আমি ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যখন দেখছি লাইন ফাইনগুলো, একটা সময় এসে আমাকে কিছু জিনিস বলায় দেবালয় এবং সৌরভ মিলে, যেটা আমার ধারণা এগুলো ওরা ইচ্ছে করে করেছে। এটা প্ল্যান যে আমার মুখ দিয়ে এগুলো বলাবে, ঠিক আছে? এগুলো বলা যাবে না এখানে অবভিয়াসলি, হ্যাঁ, কিন্তু দেখলে বুঝতে পারবেন যে খুব খারাপ খারাপ কথা বলিয়েছে আমাকে দিয়ে। তো এবারে এটা হেভি ইন্টারেস্টিং যে আমাকে যেরকমভাবে একটা প্রজন্মর বাঙালি দেখেছে কিংবা কলকাতার বাঙালি দেখেছে খুব খারাপ লোক হিসেবে, এবং এই হয়তো তুমি সেই সময়টা খুবই ছোট ছিলে, কিন্তু আজ হ্যাঁ জন্মে গেছো, সেদিক থেকে হয়তো কিছু ছোঁয়াও পেয়েছো সেটার। কিন্তু বছর 15 আগে সবাই বলতো যে হচ্ছে খুব খারাপ লোক, ওদিকে যাস না। হ্যাঁ, এই ব্যাপারটা আমি দারুণ এনজয় করতাম, কারণ 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 এখানে তো সবাই ভালো ছেলে হতে চায়, এত সোজা খারাপ ছেলে হয়ে টাক করে সবাই চিনে গেল, হ্যাঁ ওই দেখ গান যাচ্ছে। তো এটা আমার মনে হয় এই পুরো জিনিসটাই একটা চলছে। আর মন্টু পাইলটে জাহাঙ্গীর হওয়ার পেছনে এটার একটা আমার জার্নিটাও একটা আছে আর কি, যেটাকে খুব সুন্দর করে ইউটিলাইজ করা হয়েছে। এবং না, বুদ্ধিদীপ্ত না, যেটা কথা সেটা বলা যাবে না অ্যাকচুয়ালি। তো এই হারামিগিরিটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইটাই তো স্ক্রিন প্লে, এটাই তো, আমি তো সারাক্ষণ অ্যাক্টিং করি না, সুতরাং আমাকে যখন কাজ করা হচ্ছে তখন ওই জিনিসগুলো জেনেই কাজ করা হচ্ছে। সো দ্যাট ওয়াজ এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি এমন একটা চরিত্র করতে পারছি যেটা যেই লোকটা আমি কখনোই হতাম না হয়তো, সুতরাং সেটা আরেকটা বিরাট ইন্টারেস্টিং জিনিস। কারণ একটা বেশ্যাবাড়ি চালানো আমার কখনোই অপারেশনদের মধ্যে আসছিল না,
হয়তো আমি চেয়েছিলাম একদিন, কিন্তু ওটা হয়ে ওঠেনি জীবনে আর কি। ফলত ওটা যেহেতু হবে না, জাহাঙ্গীরের থ্রু দিয়ে আমি ওটা একটুখানি বুঝতে পারলাম যে কি করে চালায়। যাই হোক, সেই স্বপ্ন এইভাবেই চলতে থাকুক এবং এই স্বপ্নের গতিপথ ধরে তারা কোন পথে যাচ্ছে সেটা আমরা দেখবো মন্টু পাইলট 3-তে। কিন্তু তার আগে একটা ছোট্ট টাস্ক দেবো তোমাদের, দুখানা ছোট ছোট লাইন বলবো এবং সেটা তোমাদের বিং মন্টু বিং জাহাঙ্গীর তোমাদের বলতে হবে। সেটা হলো, প্রথম হলো মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এটা তোমাকে মন্টু পাইলট হয়ে বলতে হবে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এরকম করে বলবে। তোমার জন্য সংলাপ হলো, আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। আমি খবর পড়ি না, খবর দেখি না, খবর তৈরি করি। আমরা খবরেই থাকবো এবং এই খবরে থাকার জন্য আপনাদের দেখতে হবে টলি টাইম, আর মন্টু পাইলট দেখার জন্য কি করতে হবে? হইচইটা সাবস্ক্রাইব করতে হবে। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো খুবই ভালো বিষয়, যদি না করা থাকে তাড়াতাড়ি করে ফেলো। হইচইতেই আসছে মন্টু পাইলট সিজন 3। যেরমভাবে এতদিন ভালোবাসা দিয়েছো ভাই, ব্রো, বন্ধু বান্ধব সবাই যারা দেখছো, আবার দেখে ফেলো মন্টু পাইলট সিজন 3। এই নতুন চমক আমার পাশে, সেও কিছু বলুক। হ্যাঁ একদম, মানে হইচইতে আসছে। আমারও সাবস্ক্রিপশন নেই, আমাকে দেবে বলেছেন ওনারা বলেছেন দেবেন। আমি এখানেই বসে আছি, আমি ততক্ষণ যাব না যতক্ষণ আমি সাবস্ক্রিপশন পাচ্ছি, ঠিক আছে? প্লিজ ডোন্ট ফরগেট ইট। 4th March।